একটা ভয়ঙ্কর জেল, আর সেই জেলে আটকে থাকা কিছু রহস্যময় কয়েদি। সাথে আছে এক জল্লাদ, যার পুরো ছেলেবেলাটাই কেটেছে জেলের চার দেওয়ালের ভেতর। দেখতে মানুষের মতো হলেও সে ছিল কোনো পশুর থেকেও ভয়ঙ্কর, নির্বিকার আর অনুভূতিহীন। কিন্তু একদিন তার জীবনে আগমন ঘটে এক মেয়েটার কারণে সেই ভয়ঙ্কর নরপশু আবারও মানুষে রূপান্তর হতে শুরু করে। কিন্তু তার জানা ছিল না তার এই রূপান্তর তাকে জীবনের কোন মোড়ে নিয়ে দাঁড় করাবে, তার জীবনটা কিভাবে জড়িয়ে দেবে ওই জেলে আটকে থাকা রহস্যময় কয়েদিদের সাথে। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি মা দেওয়ার কথা। গল্পের প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকা ইমোশনগুলো আপনাকে একই সঙ্গে অ্যাগ্রেসিভ এবং ইমোশনাল করে দেবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভিটা শুরু হয় 1986 সালের একটা জেলখানা থেকে, যেখানে নক্ষত্র নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার মাকে ডেকে উঠিয়ে একটা গল্প শোনাতে বলে। কিন্তু নক্ষত্রর মা তাকে বকাবকি করে তাকে ঘুমাতে বলে। তখন নক্ষত্র তার মাকে বলে, তুমি গল্প না শোনালে কিন্তু আমি বাইরে গিয়ে খেলতে শুরু করব। এটা শুনে তার মা রেগে গিয়ে বলে, তুমি এখন না ঘুমালে কিন্তু বগিম্যান চলে আসবে। এটা শুনে নক্ষত্র ভয় পেয়ে শুয়ে পড়ে আর তার মাকে বলে, বগিম্যান দেখতে কেমন? এখানে বগিম্যান হলো এমন একটা ভয়ঙ্কর এবং কাল্পনিক চরিত্র যা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হতো। তো এরপর আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটা একটা ঝুলানো ফাঁসির দড়ির সামনে এসে দাঁড়ায়। তখন কিছু লোক একজন আসামিকে সেখানে নিয়ে আসে। ওই ছেলেটা ওই আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়। এরপর সে ওই আসামির লাশের পাশে বসে ভাত খেতে থাকে। এই ছেলেটার নাম মহাদেব। সে মানুষ রূপে একজন জানোয়ার। সে ছোটবেলা থেকেই জেলে আছে। যেসব মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হয়, মহাদেব তাদের জন্য জল্লাদ হিসেবে কাজ করে। এর বিনিময়ে সে খাবার খায়। এখানে আমরা মহাদেবকে ওই লাশের পাশে বসে অনেক তৃপ্তি করে খাবার খেতে দেখি। খাবার খাওয়া শেষে মহাদেব তার এঁটোর হাত ওই লাশের গায়ে মুছে চলে যায়। এই কাজের জন্য সে কিছু টাকাও পায়। মহাদেব এমন একজন মানুষ যার মধ্যে কোনো মায়াদয়া নেই। সে জড়বস্তুর মতোই জীবন পার করে। সে এতটাই নির্দয় যে কেউ তার কাছে সাহায্য চাইলেও মহাদেব তাকে সাহায্য করে না। এমনকি তার সামনে কেউ ছটফট করে মারা গেলেও মহাদেব তাকে সাহায্য করে না, বরং তাকে ইগনোর করে চলে যায়। মহাদেব যখন খুশি জেলের ভেতর আসা যাওয়া করতে পারে। একদিন সে জেলের ভেতরে এলে নক্ষত্র এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু মহাদেব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছোট বাচ্চাটার প্রতিও তার একটুও মায়া হয় না। মহাদেবের সামাজিক বন্ধনের দিকেও অভাব রয়েছে। তার দুনিয়াটা একদম আলাদা। তার ওই জগতে তার শুধু দুটো বন্ধু আছে, নন্দী আর শঙ্কর। তাদের দুজনের সাথে মহাদেবের সম্পর্ক একটা শার্টের দুটো পকেটের মতো। শঙ্কর একজন ট্রেন চালক। শঙ্কর আর নন্দী রেল স্টেশনে একসঙ্গে দাঁড়িয়েছিল। তখন মহাদেব সেখান দিয়ে বাড়ি যাচ্ছিল। শঙ্কর মহাদেবকে ডেকে জিজ্ঞেস করে, সকাল সকাল তুই বাড়ি যাচ্ছিস? নন্দী এটা শুনে বলে, সকাল সকাল হয়তো কাকে ফাঁসি দিয়ে এসেছে। এরপর হয়তো পেট ভরে বিরিয়ানি খেয়েছে আর অনেক টাকাও পেয়েছে, যেটা দিয়ে আজ রাতে পার্টি করবে। এটা শুনে শঙ্কর মহাদেবকে জিজ্ঞেস করে, আরে বাহ, তাই নাকি? মহাদেবও তখন মাথা নেড়ে শঙ্করের কথা স্বীকার করে। এতে শঙ্করও খুশি হয়ে বলে, ঠিক আছে তাহলে রাতে দেখা হচ্ছে। এরপর রাতের বেলা শঙ্কর, নন্দী আর মহাদেব একসঙ্গে বসে মদ খাচ্ছিল। সেখানে শঙ্কর তার ছেলের হাতে বানানো চিকেন তাদেরকে খাওয়ায়। মদ খেতে খেতে নন্দী শঙ্করকে বলে, এই মহাদেব না হাসিয়ে না কাঁদে, তাকে যাই দেওয়া হোক না কেন সে সব খেয়ে নেয়। কখনো কখনো তাকে দেখে তো ভয় লাগে, না জানি কাকে কাকে ফাঁসিতে ঝুলিয়ে আসে। এরপর সেই টাকা দিয়েই আমাদেরকে মদ খাওয়ায়। রাতের বেলা ওইসব মৃত লোকেদের আত্মা আমার বুকের উপর বসে আমাকে ভয় দেখায়। শঙ্কর তখন নন্দীকে হেসে বলে, মহাদেব আসলে কে? যদি সে সপ্তম বা অষ্টম গ্রেড পাশ করত, তাহলে সে আজকে হয়তো তার বাবার মতোই জব করতে পারত। মহাদেব বরাবরই কথাবার্তা কমই বলতো, তাই এখানে নন্দী আর শঙ্কর কথা বললেও মহাদেব কোনো কথাই বলছিল না। সে চুপচাপ খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন আমরা পার্বতী নামের একটা মেয়েকে দেখতে পাই। পার্বতী একটা তাঁত বুননের ফ্যাক্টরিতে কাজ করত। তার মা সুভদ্রা জেলে ছিল। পার্বতী তার মায়ের জন্য প্রতিদিন খাবার নিয়ে যেত, কিন্তু অফিসার তাকে ভেতরে যেতে দিত না। পার্বতী একদিন তার মায়ের আত্মীয়ের ছদ্মবেশেও জেলে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু অফিসার তাকে ধরে ফেলে। সে কোনোভাবেই পার্বতীকে ঢুকতে দেয় না। এদিকে মহাদেব তার চোখের সামনে দিয়েই কোনো পারমিশন ছাড়াই জেলের ভেতর ঢুকে যায়। এটা দেখে পার্বতী অফিসারকে বলে, তাকে দেখুন, সে কোনো পারমিশন ছাড়াই ভেতরে যাচ্ছে। তার জন্য কোনো রুলস নেই? রুলস কি শুধু আমাদের জন্যই? অফিসার পার্বতীকে বলে, আপনি কি জানেন সে কে? সেই জেলেরই ছেলে। সে নিজের ইচ্ছায় ভেতরে আসে আর নিজের ইচ্ছেতেই বেরিয়ে যায়। পার্বতী কোনোভাবেই তার মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারে না। তাই তার মাথায় একটা বুদ্ধি আসে। সেই সবকিছু তার এক ফ্রেন্ডকে জানায় আর বলে, এখন এই মহাদেবী আমাকে সাহায্য করতে পারবে। যদি আমি মহাদেবের সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তাহলে আমি জেলের ভেতরে খুব সহজেই মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবো। এরপর আমরা ওই জেলে জালেবি নামের এক ক্রিমিনালকে দেখতে পাই। জালেবির সঙ্গে দুজন লোক সেখানে দেখা করতে আসে। তারা জালেবিকে জিজ্ঞেস করে যে 1 কোটি টাকা সে কোথায় লুকিয়ে রেখেছে।
এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জালেবি কিছু মানুষকে খুন করে ওই মানুষগুলোর লাশের ওপর আগুন লাগিয়ে দেয়, আর একটা বাক্স একটা জায়গায় মাটি খুঁড়ে লুকিয়ে রাখে। ওই বাক্সেই মূলত 1 কোটি টাকা ছিল, যেটার ব্যাপারে জালেবিকে তার বন্ধুরা জিজ্ঞাসা করে। কিন্তু জালেবি তাদেরকে ওই টাকার ব্যাপারে কিছুই বলতে রাজি হয় না। সে বলে, তোমরা আমাকে আগে এই জেল থেকে বের করো, তবে ওই টাকা তোমরা পাবে। কিন্তু ওই লোক দুজন বলে, আমরা তোমাকে এখান থেকে বের করতে পারবো না। জালেবি বলে, তাহলে ওই টাকার কথা ভুলে যাও। এতে ওই দুইজন রেগে গিয়ে জালেবিকে মারতে যায়। তখনই জেলার এসে তাকে ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ পর জেলের ভেতর আরো কিছু লোক আসে। জালেবি তখন গারদের বাইরে কাজ করছিল। ওই লোকগুলোর মধ্যে একজন এসে জালেবিকে ধরে বলে, তোর প্রাণের বন্ধু জনাথন তোকে মেরে টুকরো টুকরো করতে বলেছে। এটা বলে ওই লোকটা জালেবিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে মহাদেব এসে তার উপর আক্রমণ করে দেয়। মহাদেব তাদের সঙ্গে সেখানেই ফাইট করতে শুরু করে। এই প্রথম মহাদেব কাউকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু লোকগুলো মহাদেবকে আটকে রেখে জালেবিকে মারছিল। মহাদেব তাদের সঙ্গে ফাইট করে জালেবিকে তাদের থেকে ছাড়িয়ে দেয় আর তাদেরকে অনেক ধোলাই দেয়, যার ফলে ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। জালেবিকে বাঁচানোর জন্য জালেবি মহাদেবকে অনেক ধন্যবাদ জানায়। তখন মহাদেব জালেবিকে বলে, কিছুদিনের মধ্যে তোমার সমস্ত পাপের শাস্তি আমি নিজে তোমাকে দেব, প্রস্তুত হও। এই বলে মহাদেব সেখান থেকে চলে যায়। মহাদেব তাকে এটা বলার কারণ, কিছুদিন পরেই জালেবির ফাঁসি হবে, আর সেই ফাঁসিটা মহাদেবই কার্যকর করবে। এদিকে সেদিন জেলের বাইরেই পার্বতী ছিল। মহাদেব তার সামনে দিয়ে গেলে পার্বতী তার বন্ধুদেরকে মহাদেবকে দেখায়। পার্বতীর ফ্রেন্ডরা বলে, তাকে দেখতে তো অনেক অদ্ভুত, সে তোমাকে কিভাবে হেল্প করবে? তখন পার্বতী বলে, আমি কি তাকে বিয়ে করব নাকি? আমি আমার মায়ের জন্য সবকিছু করতে রাজি। এদিকে জেলে জালেবির মা কমলাক্ষী তার সঙ্গে দেখা করতে আসে। সেখানে জালেবি কমলাক্ষীকে দেখে অনেক কাঁদতে শুরু করে। কমলাক্ষী হয়তো অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি কখনোই ভাবিনি তোমাকে এই অবস্থায় দেখব। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ভাগ্য দেখো, তোমাকে আমি এই অবস্থায় দেখতে পারছি না। জালেবি কাঁদতে কাঁদতে বলে, আমার মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। এসব ভাবলে আমার হাত পা কাঁপতে শুরু করে। মহাদেব আমার ফাঁসির কথা বলেছে, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আমি মরে যাব মা। এসব বলতে বলতে জালেবি অনেক কাঁদতে থাকে। কমলাক্ষী তাকে বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য সবকিছু করব, তুমি ভয় পেও না। জালেবি কাঁদতে কাঁদতে কমলাক্ষীকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। ছেলের এমন করুণ অবস্থা দেখে কমলাক্ষীও কাঁদতে থাকে। ওদিকে পার্বতী তার মাকে ছাড়ানোর জন্য উকিল নারায়ণের কাছে যায়। নারায়ণ তাকে বলে, যত দ্রুত তুমি টাকার জোগাড় করবে, তত দ্রুত তোমার মাকে রিলিজ করে দেব। পার্বতী তাকে আশ্বস্ত করে যে সে যে কোনোভাবে টাকার জোগাড় করবে। তাই নারায়ণ যেন তার মাকে জামানত দেওয়ার ব্যবস্থা শুরু করে। এরপরে আমরা রেল স্টেশনে শঙ্করকে দেখতে পাই। তখন একজন শঙ্করের কাছে একটা ব্যাগ দিয়ে বলে, আমার বন্ধু রমেশ আসবে, তুমি তাকেই ব্যাগটা দিয়ে দিও। শঙ্কর তখন ওই ব্যাগ নিয়ে তার ট্রেনে উঠে পড়ে। ওই ট্রেনেই মহাদেব রোজ ট্রাভেল করত। আজও মহাদেব ওই ট্রেনেই ছিল, আর তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য পার্বতী আজ তার পেছন পেছন ট্রেনে উঠেছিল। তবে সে মহাদেবের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না, যার ফলে তার বন্ধুরা তাকে ঠেলে তার কাছে পাঠিয়ে দেয়। পার্বতী ধীরে ধীরে মহাদেবের দিকে এগোতে থাকে। তখন ট্রেনের সামনে একটা গরু চলে আসে, যার ফলে শঙ্কর তার ট্রেন জোর করে ব্রেক করে, আর তাতে পার্বতী বেসামাল হয়ে মহাদেবের ওপর গিয়ে পড়ে। কিন্তু মহাদেবের এটা একদম পছন্দ হয় না, যার ফলে সে পার্বতীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে পার্বতী বুঝতে পারে যে মহাদেব একটু অন্যরকম স্বভাবের মানুষ। রেলওয়েতে ট্রেনের সামনে কোনো প্রাণী এলে শঙ্কর সবসময় তার ট্রেন থামাতো, যা ছিল নিয়মের বাইরে। মাঝ রাস্তায় কোনো অর্ডার ছাড়া ট্রেন থামানোর কারণে রেলওয়ে অফিসার তাকে ওয়ার্নিং দিয়ে বলে, নেক্সট টাইম এমন ভুল করলে কিন্তু তোমার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে বাধ্য হব। এদিকে পরদিন জালেবের মা মহাদেবার বাড়িতে গিয়ে তার পায়ে ধরে বলে, আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমি তোমাকে আমার প্রভু মেনে এখানে এসেছি, আমাকে মানা করো না। মহাদেব জিজ্ঞেস করে, কে আপনি? তখন সেখানে লয়ার নারায়ণ এসে বলে, তার নাম কমলাক্ষী, সামনের মাসে তুমি তার ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কমলাক্ষী বলে, অন্য কারো দোষের জন্য আজ আমার ছেলে মৃত্যুর মুখে ফেসে আছে, তুমি তাকে প্লিজ বাঁচিয়ে দাও। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। কিন্তু মহাদেব বলে, আপনি ন্যায় চাইলে জজের কাছে যান, জল্লাদের কাছে তো আপনার কোনো কাজ নেই। আপনার এখানে আসাটা ভুল হয়েছে, আমি আপনার ছেলেকে বাঁচাতে পারবো না। কমলাক্ষী অনেকবার মহাদেবকে তার ছেলেকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মহাদেব বলে, আমি তাকে কিভাবে বাঁচাবো? তখন নারায়ণ বলে, তুমি তো আমাদের আইন ভালোভাবেই জানো, মৃত্যুর সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির শরীরে যদি কোনো ক্ষত থাকে বা তার মানসিক স্থিতি সঠিক না থাকে, তাহলে তার ফাঁসি আটকে দেওয়া হয়। তাই জালেবের মানসিক স্থিতি যাতে ঠিক না থাকে, এজন্য তোমাকে তাকে একটা মেডিসিন দিতে হবে। কিন্তু মহাদেব এতে কোনোভাবেই রাজি হয় না। সে তাদের দুজনকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। পরদিন মহাদেব রেলওয়ে স্টেশন দিয়ে জেলখানায় যাচ্ছিল। তখনই স্টেশনে একটা বাচ্চা জোরে জোরে গাড়ি হর্ন বাজাতে থাকে। এই হর্নের শব্দ আবার মহাদেব একদমই সহ্য করতে পারে না। শব্দটার কারণে মহাদেবের কিছু ভিশন আসে।
যা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না, যার ফলে সে তার কানে হাত দিয়ে নিজেকে কুঁকড়ে ফেলে আর জোরে জোরে চিৎকার করে। আসলে হর্নের সঙ্গে মহাদেবের অতীতের একটা ট্রমা আছে, যার কারণে সে হর্নের শব্দ একদমই সহ্য করতে পারছিল না। তাকে ওই অবস্থায় দেখে তার বন্ধু শঙ্কর ছুটে আসে তার কাছে। সে মহাদেবকে সামলে নেয়। এরপর মহাদেব ট্রেনে উঠে পড়ে। আজও পার্বতী তাকে ফলো করে ট্রেনে উঠেছিল। পার্বতী একটা টিফিন বক্স হাতে নিয়ে মহাদেবের পাশের সিটে এসে বসে, কিন্তু মহাদেব সেখানে জড় পদার্থের মতো বসেছিল, তাই সে পার্বতীকে পাত্তাই দেয় না। পার্বতী আজ সাহস করে মহাদেবকে বলে, আমার নাম পার্বতী, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি করতে পারিনি। আপনি যে জেলে কাজ করেন, আমার মাও সেই জেলে আছে, তার নাম সুভদ্রা। পার্বতী ওই টিফিন বক্সটা মহাদেবের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি কি এই টিফিন বক্সটা তাকে দিতে পারবেন? কিন্তু মহাদেব তাকে সরাসরি না করে দেয়। পার্বতী তাকে রিকোয়েস্ট করলে মহাদেব তাকে জোরে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, যার ফলে পার্বতী অনেক আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে হাল ছাড়ে না। পার্বতী প্রতিদিন মহাদেবের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মহাদেবের পার্সোনালিটির ভয়ে সে ভয়ে তার কাছে যেতে সাহস পায় না। একদিন সাহস করে পার্বতী মহাদেবের কাছে যেতে থাকে, কিন্তু সে দেখে একটা মাতাল লোক মহাদেবের কাছে এসে কথা বলার চেষ্টা করছে। মহাদেব এতে বিরক্ত হয়ে ওই মাতাল লোকটাকে একটা চড় মেরে দেয়, আর সেটা দেখে পার্বতী ভয় পেয়ে আবার পালিয়ে যায়। কিন্তু পরে পার্বতী রাস্তায় একটা নোট ফেলে রেখে মহাদেবের ওপর নজর রাখতে থাকে। মহাদেব সেই নোটটা নিজের পকেটে ঢুকিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে পার্বতী সেই নোটের বাহানায় তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু মহাদেব তাকে ইগনোর করে চলে যেতে থাকে। পার্বতী এতে রেগে গিয়ে মহাদেবকে বলে, আমি দেখেছি আমার টাকা আপনিই নিয়েছেন। মহাদেব তখন ওই নোটটা তার পকেট থেকে বের করে আবার ফেলে দিয়ে চলে যায়। পার্বতী এমন অনেকভাবেই মহাদেবের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে মহাদেবের সঙ্গে কথা বলতে পারে না। অবশেষে পার্বতী মহাদেবের বন্ধু নন্দীর মাধ্যমে টিফিন বক্সটা মহাদেবের কাছে পাঠায়, কিন্তু তাতেও মহাদেব রাজি হয় না। নন্দী যখন বলে যে তুই এই টিফিন বক্স পৌঁছে না দিলে তোর আর আমার বন্ধুত্ব শেষ, তখন বাধ্য হয়ে মহাদেব ওই টিফিন বক্সটা নিয়ে নেয়। কারণ মহাদেবের জীবনে তো দুটোই ফ্রেন্ড ছিল, আর সে তাদেরকে কোনোভাবেই হারাতে চায় না। অবশ্য বন্ধুত্ব রক্ষার খাতিরে টিফিন বক্সটা সে নিয়ে নিলেও সে ওই টিফিন বক্সটা জেল গেটের বাইরেই ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়। পার্বতী এটা দেখতে পেয়ে ছুটে সেখানে এসে টিফিন বক্সটা তুলে নেয়। সে অনেক রেগে গিয়ে সেখানে বসেই মহাদেবের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মহাদেব বাইরে এলে পার্বতী তাকে গিয়ে বলে, আমাকে জেলের ভেতর যেতে দিচ্ছে না, এই জন্য আমি আপনাকে বলেছিলাম খাবারটা ভেতরে দিয়ে আসতে। আমি বারবার আপনার কাছে মিনতি করেছিলাম, কিন্তু তারপরেও আপনি এমনটা করলেন। এটা কোনো সাধারণ খাবার ছিল না, এটা আমার বাবার মৃত্যুর প্রসাদ ছিল, আর আপনি সেটা ডাস্টবিনে ফেলে দিলেন। আমি জানি না আপনার কিসের এত অহংকার, আপনি মানুষ নন। এসব শুনে মহাদেব রেগে গিয়ে পার্বতীকে ধাক্কা দিয়ে সাইড করে সেখান থেকে চলে যায়। পার্বতীকে চিৎকার করতে দেখে জেলার বাইরে বেরিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি তার সঙ্গে কেন ঝগড়া করো? পার্বতী জেলারকে বলে, সে এমন একটা মানুষ যে খুনও করতে পারে। জেলার বলে, তুমি তার ব্যাপারে কিছুই জানো না, এজন্যই এসব বলছো। এরপর জেলার পার্বতীকে মহাদেবের জীবনের ব্যাপারে বলতে শুরু করে। সিন এখান থেকে চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমাদেরকে মহাদেবের ছোটবেলার দৃশ্য দেখানো হয়। মহাদেব আগে এমন ছিল না। সে ছোটবেলায় বাকি বাচ্চাদের মতোই অনেক হাসি খুশি ছিল। মহাদেবের মা ছিল না, সে তার বাবার সঙ্গেই থাকতো। মহাদেবের বাবাও একজন জেলার ছিল, সে তার বাবার সঙ্গে অনেক হ্যাপি ছিল। এক রাতে যখন মহাদেবের বাবা জেলখানায় ডিউটি করছিল, তখন গভীর রাতে একজন তরুণ আসামি আর একজন বয়স্ক আসামিকে নিয়ে পালানোর জন্য চুপি চুপি জেল থেকে বাইরে বের হয়। কিন্তু মহাদেবের বাবা তাদেরকে দেখে ফেলে। তাদেরকে আটকাতে গেলে ওই তরুণ ছেলেটা মহাদেবের বাবাকে মেরে পালিয়ে যায়, যার ফলে মহাদেব অনাথ হয়ে যায়। সিন প্রেজেন্টে আসে। পার্বতী এসব শোনার পর অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে যে মহাদেবের সঙ্গে তার এমন আচরণ করা উচিত হয়নি। পরদিন পার্বতী ট্রেনের সবার জন্য প্রসাদ নিয়ে যায়। পার্বতী সেখানে মহাদেবকেও প্রসাদ দেয়, কিন্তু মহাদেব সেই প্রসাদ ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে পার্বতী রেগে তাকে আর প্রসাদ দেয় না। এরই মাঝে বাইরের কিছু বাচ্চা ছেলে চলন্ত ট্রেনের দিকে পাথর ছুঁড়ে মারলে একটা পাথর এসে মহাদেবের কপালে লাগে। এটা দেখে নন্দী মহাদেবের কাছে ছুটে আসে, কিন্তু মহাদেব তাকে সরিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি। পার্বতীও মহাদেবের কাছে আসলে মহাদেব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পার্বতী তখন মহাদেবকে একটা ধমক দিয়ে চুপ করায়। মহাদেব শান্ত হয়ে বসলে পার্বতী তার শাড়ির আঁচল ছিঁড়ে মহাদেবের মাথায় বেঁধে দেয়, যার ফলে তার প্রতি মহাদেবের মনটা কিছুটা নরম হয়। পরদিন মহাদেব ট্রেনে উঠলে পার্বতী তার কাছে মাথার চোটের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মহাদেব এবার রেগে না গিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়, আমার কিছুই হয়নি। এরপর আমরা সমুদ্র নামের এক সন্ত্রাসকে এই শহরে আসতে দেখি। এই সমুদ্রই মূলত সেই তরুণ ছেলেটা ছিল যে বহু বছর আগে জেল থেকে পালানোর সময় মহাদেবের বাবাকে খুন করেছিল। সমুদ্র ড্রাগসের বিজনেস করত। তার দলে অনেক তরুণ ছেলেরা ছিল। সমুদ্র তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করত। এই ছেলেদের মধ্যে আমরা শঙ্করের ছেলেকেও দেখতে পাই। সে সমুদ্রের গ্যাংয়ে নতুন জয়েন হয়েছে। আসলে সেদিন রেল স্টেশনে শঙ্করকে যে লোকটা ব্যাগ দিয়েছিল সে আসলে শঙ্করের ছেলেই ছিল।
আর সেদিন সে তার বাবাকে যে ব্যাগটা দিয়েছিল তার বন্ধু রমেশের কাছে পৌঁছে দিতে, সেই ব্যাগটার ভেতরে আসলে ড্রাগস ছিল, যেটা শঙ্কর জানতও না। শঙ্করের ছেলে এভাবে প্রায়ই তার অজান্তে তাকে দিয়ে বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করাতো। সমুদ্র তার গ্যাং নিয়ে এই বিজনেসের ব্যাপারে অনেক আলোচনা করছিল। সেখানে শঙ্করের ছেলে তাকে বলে পুলিশকে দেখে তার অনেক ভয় করে। তখন সমুদ্র তাকে টিটকারি দিয়ে বলে, এসো তোমার ভয় দূর করি। সমুদ্র তাদেরকে নিয়ে একটা কুয়ার চারপাশে দাঁড় করায়। এরপর সমুদ্র তাদের সবাইকে একটা করে পাথর নিয়ে নিজের প্রভুকে স্মরণ করে ওই পাথরটা কুয়ায় ফেলতে বলে। তার কথা মতো সবাই তাই করে। তখন তারা কুয়ার ভেতরে কারো চিৎকারের আওয়াজ শুনে ভীষণ অবাক হয়ে যায়। আসলে সমুদ্র কুয়ার ভেতরে একজন পুলিশ অফিসারকে ফেলে রেখেছিল, আর তার গ্যাংয়ের ছেলেরা মূলত ওই লোকটার উপরেই পাথর ফেলছিল। সমুদ্র তাদেরকে বলে, কত সহজেই তোমরা একজন পুলিশ অফিসারকে মেরে ফেললে, আর তোমরা বলছো পুলিশকে ভয় পাও। সমুদ্র আসলে অনেক অহংকারী। সে তার বাবার কবরের সামনে বসে অনেক আপসেট হয়ে যায়। তবেই সেটা দুঃখ নয়, বরং তার প্রতিশোধের সংকেত ছিল। এদিকে পরদিন পার্বতী আবার ট্রেনে ওঠে। সেখানে মহাদেবও চুপচাপ দাঁড়িয়েছিল। পার্বতীর এক বান্ধবী তাকে উকিলের ফিয়ের জন্য 2000 টাকা দেয়। পার্বতী খুশি হয়ে সেটা তার পার্সে রাখে। মহাদেবও সেটা নোটিস করে। পার্বতী তার ফ্রেন্ডদেরকে পেয়ারা খেতে দেয়। সে মহাদেবকেও দিতে চায়, কিন্তু মহাদেব সেটা নেয় না। কিছুক্ষণ পর ট্রেন টানেলের মধ্যে ঢোকে, যার ফলে ট্রেনের ভেতরটা অন্ধকার হয়ে যায়। সেই সুযোগে কেউ পার্বতীর ব্যাগ থেকে ওই টাকার পার্সটা চুরি করে নেয়। পার্বতী এতে অনেক আপসেট হয়ে চারিদিকে পার্স খুঁজতে থাকে। সে মহাদেবকেও তার পার্সটা খুঁজে দেওয়ার জন্য সাহায্য করতে বলে, কিন্তু মহাদেব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পার্বতী এতে রেগে গিয়ে মহাদেবকে বলে, পুরো দুনিয়াতে কি শুধু আপনি একাই অনাথ নাকি? সব মানুষের জীবনেই দুঃখ থাকে। তখনই সেখানে নন্দী আসে। পার্বতী তাকে তার পার্সের ব্যাপারে বললে নন্দী পার্বতীকে তার পার্সটা খুঁজতে হেল্প করে। নন্দী আর পার্বতী পরের স্টেশনে নেমে পার্সের ব্যাপারে মানুষকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু মহাদেব ট্রেনের ভেতরেই থেকে যায়। তার মনে পড়ে যে ট্রেনটা যখন টানেলের ভেতর ঢুকেছিল তখন সে একজন ভিক্ষুককে এখানে রেখেছিল। মহাদেব ওই লোকটার মুখ স্মরণ করে তাকে ট্রেনের ভেতর খুঁজতে শুরু করে। সে ওই ভিক্ষুকের কাছে গেলে ভিক্ষুক তাকে দেখে পালাতে থাকে। মহাদেব তাকে ধরে মারতে থাকে, যার ফলে ওই ভিক্ষুক তখন অন্য আরেকজনকে দেখিয়ে দেয়। মহাদেব তখন ওই লোকটাকেও মারতে শুরু করে। এখানে একে একে অনেকজন চোর বেরিয়ে আসে। তারা সবাই মিলে ওই পার্সটা নিয়েছিল। মহাদেব একে একে সবাইকে মারধর করে পার্বতীর পার্সটা উদ্ধার করে নেয়। ওদিকে স্টেশনে বসে পার্বতী কাঁদতে কাঁদতে তার ফ্রেন্ডকে বলে, এবার আমি আমার মাকে কিভাবে ছাড়াবো? তখনই মহাদেব তার পার্সটা নিয়ে সেখানে আসে। পার্বতী তাকে দেখে রেগে যায়। তখন মহাদেব তার পার্সটা তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর সেই মুহূর্তে মহাদেবকে নিয়ে পার্বতীর ভুল ধারণাটা ভাঙে। পার্বতী বুঝতে পারে যে মহাদেব যেমনই হোক না কেন তার ভেতরেও একটা সুন্দর মন আছে, যার কারণে পার্বতী ছুটে গিয়ে মহাদেবকে জড়িয়ে ধরে। তবে এবার আর মহাদেব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় না। মহাদেব তার বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে স্মাইল করে। আজ বহু বছর পর প্রথম পার্বতীর কারণে মহাদেবের মুখে হাসি ফোটে। পার্বতীর প্রতি তার একটা সফট কর্নার তৈরি হয়েছিল। পার্বতী ওই টাকা নারায়ণকে দিয়ে দেয়। নারায়ণ তখন তাকে বলে, আপনি পুরো টাকা দিলে আপনার মা দ্রুত ছাড়া পাবে, না হলে এই কেসটা পরে আরো জটিল হতে পারে। তখন কিন্তু আপনি আবার আমার কাছে এসব অভিযোগ নিয়ে আসবেন না। পরবর্তীতে পার্বতী মহাদেবের জন্য একটা টিফিন বক্সে খাবার নিয়ে আসে। সে তাকে বক্সটা দিয়ে চলে যায়। মহাদেবও সেটা নিয়ে নেয়। শুধু তাই নয়, সে লুকিয়ে ওই খাবারটা খেয়েও ফেলে। খাবারটা তার অনেক ভালো লেগেছিল, যার কারণে সে খুব তৃপ্তি করে খাবারটা খায়। খাবার খেয়ে মহাদেব পার্বতীকে তার বক্সটা ফেরত দিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন মহাদেব আর পার্বতী একই ট্রেনে যাতায়াত করে। পার্বতী মহাদেবকে ভালোবেসে ফেলেছিল। সে প্রতিদিনই মহাদেবের জন্য খাবার নিয়ে আসতো, আর মহাদেবও সেটা খেয়ে নিত। পার্বতী একদিন চুপি চুপি মহাদেবের বাড়িতে যায়। মহাদেবের বাড়িটা অনেক নোংরা ছিল। পার্বতী নিজ হাতে সবকিছু পরিষ্কার করে তার ঘরটা একদম বসবাসযোগ্য পরিপাটি করে দেয়, আর তারপর চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায়। সে মহাদেবের জন্য রান্নাও করে রেখে গিয়েছিল। মহাদেব বাড়ি ফিরে তার ঘরটা এত সুন্দর করে গোছানো দেখে বুঝতে পারে নিশ্চয়ই পার্বতী এসেছিল। পার্বতীর ভালোবাসায় মহাদেব জানোয়ার থেকে ধীরে ধীরে মানুষ হতে শুরু করেন। সে মানুষকে সাহায্য করতে শেখে। ধীরে ধীরে মহাদেবের কঠিন মনটা গলতে শুরু করে। তার মনেও পার্বতীর জন্য ফিলিংস জাগতে থাকে, যার কারণে মহাদেব প্রতিদিন জেলের ভেতর সুভদ্রাকে পার্বতীর বানানো খাবার দিয়ে আসে। পার্বতী মহাদেবকে হাসতে শেখায়, আর মহাদেবও এবার পুরোপুরি পার্বতীর প্রেমে পড়ে যায়। পার্বতী তার ভালোবাসার যত্ন দিয়ে মহাদেবকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। এরপর একদিন মহাদেব জেলে গেলে নক্ষত্র আবার তার দিকে ছুটে যেতে থাকে। তার মা ভয় পেয়ে তাকে যেতে বারণ করে, কিন্তু নক্ষত্র তার কথা না শুনে মহাদেবের কাছে যায়। তবে এইবার মহাদেব নক্ষত্রকে কোলে তুলে নেয়। এই দৃশ্য দেখে নক্ষত্রের মা আর সুভদ্রা দুজনেই অনেক খুশি হয়। এরপর রেলওয়ে স্টেশনে পার্বতী মহাদেবকে নিয়ে আইসক্রিম খেতে যায়, কিন্তু আইসক্রিমওয়ালার হর্ন শুনে মহাদেব আবার পাগলের মতো করতে শুরু করে। সে কোনোভাবে সেই জায়গা থেকে পালিয়ে যায়। পার্বতী এসব দেখে অনেক অবাক হয়। সে শঙ্করকে জিজ্ঞেস করে মহাদেবের সঙ্গে কি হয়েছিল। কখনো কখনো সে অনেক ভালোভাবে থাকে,
আবার কখনো কখনো সে এরকম অদ্ভুত বিহেভ করে। কি এমন হয়েছিল তার সঙ্গে? তাকে এভাবে দেখে তো আমার অনেক ভয় করে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? শঙ্কর বলে, আপনি যে মহাদেবকে এখন দেখছেন, আগে কিন্তু সে এই মহাদেব ছিল না। তার পেছনে একটা যন্ত্রণা ভরা ইতিহাস আছে। আমার মনে আছে তার চাচা চাচি তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে বলে কথা দিয়েছিল, কিন্তু পরে তারা নিজেদের আসল রূপ দেয়। আর এখান থেকেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আর আমাদেরকে দেখানো হয় মহাদেব তার বাবা মারা যাওয়ার পর তার চাচা চাচির সঙ্গে থাকতে শুরু করেন। একদিন মহাদেব তার বাবার বাক্স থেকে টাকা নিয়ে আইসক্রিম খেতে যায়। এতে তার চাচি তাকে অনেক রেগে অনেক মারধর করে আর তাকে পুরনো একটা সুনসান বাড়িতে শেকল দিয়ে বন্দি করে রাখে। মহাদেব অনেক চিৎকার করে, কিন্তু কেউ তাকে দরজা খুলে দেয় না। বাইরে দিয়ে আইসক্রিমওয়ালা যাওয়ার সময় হর্ন বাজালে মহাদেব তাকে ডেকে সাহায্য চাইতে শুরু করেন, কিন্তু তার আওয়াজ আইসক্রিমওয়ালার কানে পৌঁছয় না। মহাদেবের চাচি তাকে পচে যাওয়া কুকুরের খাবার দিতে শুরু করেন আর তাকে ওই বাড়িতেই বহু বছর বন্দি করে রাখে, যার কারণে তার জীবনটা অন্ধকারে ভরে যায়। বন্দি করে থাকতে থাকতে মহাদেব প্রায় পাগলের মতো হয়ে যায়। সে বাইরে যখন আইসক্রিমওয়ালার হর্ন শুনতো তখনই সে পাগলের মতো আচরণ করতে শুরু করত, কারণ ওই হর্নের কারণে তার মধ্যে একটা ভয় তৈরি হতো। একদিন যখন শঙ্কর ওই রেলওয়ের ওপর থেকে একটা গরু সরাতে যায়, তখন সেই পুরনো বাড়ির ভেতর থেকে চিৎকারের আওয়াজ পায়। সেই সময় ডিউটির কারণে শঙ্কর ট্রেন নিয়ে চলে গেলেও পরে সে ওই বাড়িতে এসে সেখান থেকে মহাদেবকে উদ্ধার করে নিয়ে যায়। এটাই ছিল মহাদেবের জীবনের সেই ট্রমা। শঙ্কর তাকে সেখান থেকে উদ্ধার করার কারণে শঙ্কর আর মহাদেবের বন্ধুত্ব হয়ে যায়। এরপর শঙ্কর তাকে জেলারের কাছে নিয়ে যায়। জেলার তার অসহায়ত্বর কথা শুনে সরকারের কাছে সুপারিশ করে তাকে জল্লাদ হিসেবে কাজ দেয়। আর সিন প্রেজেন্টে আসে। মহাদেবের অতীত সম্পর্কে জেনে পার্বতী অনেক ইমোশনাল হয়ে যায়। শঙ্কর তাকে বলে, তুমি তার জীবনে আসার পর সে মানুষ হতে শুরু করেছে, তুমি তাকে কখনোই ছেড়ে যেও না। মহাদেবের সব দায়িত্ব এখন থেকে তোমার। পরদিন মহাদেব জেলের ভেতর সুভদ্রাকে খাবার দিতে গেলে সে তাকে বলে, তুমি কি নক্ষত্রকে একটু বাইরে নিয়ে যাবে? সে জন্মের পর থেকে এই জেলখানাতেই আছে, এখানেই সে খেলাধুলা করে, বাইরের জগৎটা সে কখনো দেখেনি, তাই তুমি তাকে বাইরে নিয়ে একটু শহর দেখিয়ে দাও। মহাদেবও তাতে রাজি হয়ে যায়। নক্ষত্র প্রথমবার মহাদেবের হাত ধরে জেলখানার বাইরে পা রাখে। বাইরের জগৎ দেখে সে অনেক খুশি হয়। মহাদেব নক্ষত্রকে ট্রেন দেখাতে নিয়ে যায়। সে নক্ষত্রকে ট্রেনে তুলে তার পুরো শহর দেখায়। নক্ষত্রের প্রথম শহর দেখে ভীষণ খুশি হয়। শঙ্কর আর পার্বতী মহাদেবকে নক্ষত্রের সঙ্গে অনেক খুশি দেখে তারাও খুব খুশি হয়। এরপর মহাদেব নক্ষত্রকে আবার তার মায়ের কাছে দিয়ে আসেন। সেখানে পার্বতী বলে, যেদিন আমার মা জেল থেকে ছাড়া পাবে সেদিন আমিও অনেক খুশি হব। জানি না ওই দিনটা আমার জীবনে কবে আসবে। এদিকে সমুদ্র তার প্রোডাক্ট নিয়ে কিছু মানুষের সঙ্গে ডিল করতে যায়। সেখানে তাকে লিমিটেড প্রোডাক্ট দেখানো হয়, যার কারণে সে অনেক রেগে গিয়ে বলে, আমি সবার মতো নই। সমুদ্র তাদের হুমকি দিয়ে বলে, তোমরা আমার পাওয়ার জানো না। সেখানে একজন লোক বলে, তোমার এই পাওয়ার তোমার ভাই গ্রহাণুর কেসের সময় কোথায় ছিল? যখন তোমার ভাইয়ের কেস চলছিল তখন তোমার এই পাওয়ার কোথায় চলে গিয়েছিল? সমুদ্র এটা শুনে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কমলাক্ষী আবার মহাদেবের কাছে গিয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে, কারণ আজ মাঝ রাতে জালেবির ফাঁসি কার্যকর হবে। কিন্তু এইবার মহাদেব তার ছেলেকে বাঁচাতে রাজি হয়ে যায় আর তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আপনার কাছে জীবিত অবস্থায় ফেরত আসবে। মহাদেব যখন সেখান থেকে চলে যায় তখন কমলাক্ষীর পুরো লুকসটাই বদলে যায়। আসলে কমলাক্ষী অনেক ধনী। সে তার ছেলেকে বাঁচানোর জন্য টপ লয়ার নারায়ণকে হায়ার করেছিল, কিন্তু সেও তার ছেলেকে ছাড়াতে পারছিল না, যার কারণে নারায়ণ তাকে মহাদেবের কাছে গিয়ে রিকোয়েস্ট করার আইডিয়া দিয়েছিল, কারণ আইনে এমন কিছু লুপ হোল আছে যা একমাত্র মহাদেবই ইউজ করতে পারে। সে ফাঁসি দেওয়ার সময় বলবে যে জালেবি এখন ফিট নয়, যার কারণে তার ফাঁসি কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হবে, আর এতে কমলাক্ষী আবার সুযোগ পেয়ে যাবে। আর এই জন্যই সে নিজের ছেলেকে বাঁচানোর জন্য মহাদেবের পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল। এরপর রাত হয়ে যায়। রাতের বেলায় নক্ষত্রের মা না ঘুমিয়ে বসেছিল। সুভদ্রা তার কাছে এসে বলে, এখনো জেগে আছিস কেন? নক্ষত্রের মা বলে, আমি সকাল হওয়ার অপেক্ষা করছি। আমি যে অন্যায় করিনি সেই অন্যায়ের জন্য আমাকে জেল খাটতে হচ্ছে। কমলাক্ষীর ছেলের কারণে আমি আজ জেলে। আজ ভোর হওয়ার আগেই তার ফাঁসি হয়ে যাবে। আজ আমার মেয়ে মহাদেবকে মামা ডেকেছে, যে কিনা নিজেই একদিন নক্ষত্রকে ধাক্কা দিয়েছিল। আজ সেই আমার ভাই হয়ে ওই রাক্ষসকে ফাঁসি দেবে। এরপর আমরা মহাদেবকে ফাঁসির মঞ্চের সামনে বসে থাকতে দেখি। মহাদেব এখানে বসে জালেবির জন্য অপেক্ষা করছিল। জালেবির মা মহাদেবকে বলেছিল যে সে যদি তাকে বাঁচায় তাহলে তাকে কোটি টাকা দেবে। এদিকে নারায়ণও তাকে বলেছিল যে সে যদি জালেবিকে বাঁচাতে পারে তাহলে সে পার্বতীর মাকে জেল থেকে ছাড়িয়ে দেবে। মহাদেব এখানে বসে তাদের এইসব অফারগুলো নিয়ে ভাবছিল। মহাদেব সিদ্ধান্ত নেয় যে পার্বতীর সুখের জন্য সে নারায়ণের অফারটা অ্যাকসেপ্ট করে নেবে। তখনই মহাদেবের বাবা তার কল্পনায় এসে তাকে মানা করে বলে, তুমি অনেক বড় অন্যায় করতে যাচ্ছ। আর ঠিক সেই মুহূর্তেই জালেবিকে ফাঁসির জন্য নিয়ে আসা হয়। জালেবি মহাদেবকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বাঁচিয়ে নেবে তো? মহাদেব তাকে বলে, হ্যাঁ, তুমি আমার উপর ভরসা রাখো। যার ফলে জালেবি নির্ভয়ে ফাঁসির মঞ্চে ওঠে।
কিন্তু মহাদেব জালেবিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কারণ গতকাল পার্বতী মহাদেবকে বলেছিল যে জালেবি অনেক খারাপ মানুষ, সে অনেক মহিলার জীবন নষ্ট করেছে। যদি এই ধরনের অপরাধীকে 1000 ফাঁসিতে ঝোলানো হয় তাহলে এটা কোনো পাপ হবে না। এদিকে পরদিন সকালে জালেবির মা জালেবির ফিরে আসার জন্য জেলের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু জালেবি নিজের পায়ে হেঁটে জেল থেকে বের হয় না, বরং জেল থেকে তার লাশ বের করা হয়। এটা দেখে কমলাক্ষীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মনে পড়তে থাকে যে জালেবি তাকে কাঁদতে কাঁদতে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু কমলাক্ষী তাকে বাঁচাতে পারেনি। নিজের ছেলের লাশ চোখের সামনে দেখে কমলাক্ষী কান্নায় ভেঙে পড়ে। তখন মহাদেব এসে তাকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথাটা রাখতে পারিনি। মহাদেব কমলাক্ষীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেও কমলাক্ষী তার মাথায় হাত রাখে। এরপর মহাদেব পার্বতীর কাছে গিয়ে বলে, আমি তোমার মাকে ছাড়াতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু পার্বতী তার কথা কিছুই বুঝতে পারে না। কিন্তু পার্বতী জালেবির মৃত্যুদণ্ডে অনেক খুশি ছিল। পরদিন জেলখানায় জেলার কিছু কয়েদিকে তাদের ভালো বিহেভিয়ারের জন্য জেল থেকে মুক্তি দেয়। তাদের মধ্যে একজন সুভদ্রাও ছিল, আর এতে মহাদেব অনেক খুশি হয়। পার্বতী তার মায়ের ছাড়া পাওয়ার ব্যাপারে কিছুই জানতো না। নন্দী তার বাড়ি গিয়ে জানায় যে মহাদেব তার মাকে ছাড়িয়ে নিয়ে আসছে। এটা শুনে পার্বতী অনেক খুশি হয় আর নন্দীর সঙ্গে জেলখানায় তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। সুভদ্রা জেল থেকে বাইরে বের হওয়ার সময় গেটে নক্ষত্র আর মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। নক্ষত্রর মা অনেক আপসেট ছিল, কারণ সে বিনা অপরাধেই জেলে ছিল, আর যে দোষী ছিল তার মৃত্যুদণ্ড হলেও নক্ষত্রের মা এখান থেকে ছাড়া পায়নি। নক্ষত্র তার মাকে জিজ্ঞেস করে, আমরা বাইরে কবে যাব? কিন্তু তার মায়ের কাছে এর কোনো জবাব ছিল না। সে নক্ষত্রকে ভেতরে নিয়ে চলে যায়। তখনই পার্বতী সেখানে আসে। এতগুলো দিন পর অবশেষে সুভদ্রা মুক্তি পেয়েছে। পার্বতী তো এই দিনটারই অপেক্ষা করছিল। সে অনেক খুশিতে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, চলো আমরা আগে মন্দিরে যাব। এদিকে মহাদেব জেলারকে বলে, আমি একটু মন্দির থেকে আসছি। ওই জেলার বলে, তুমি তোমার শাশুড়িকে ছাড়ানোর জন্য অনেক পরিশ্রম করেছ। কিন্তু মহাদেব বলে যে সে কিছুই করেনি। কিন্তু জেলার এটা মানতে চায় না। সে ভাবে যে মহাদেবী এসব পার্বতীকে ভালোবেসে করেছে। কিন্তু মহাদেব বুঝতে পারছিল না যে পার্বতীর মাকে জেল থেকে কে ছাড়িয়েছে, কারণ মহাদেব তো সুভদ্রাকে জেল থেকে ছাড়ানোর জন্য কিছুই করেনি। তো যাই হোক, পার্বতী তার মাকে নিয়ে মন্দিরে যায়। তখনই সেখানে সমুদ্র তার দলবল নিয়ে চলে আসে। সে মাইকে অ্যানাউন্স করে পার্বতীকে বলে, তোমার কি মনে হয় ওপরওয়ালা তোমার মাকে জেল থেকে ছাড়িয়েছে? আমি সমুদ্র। এখান থেকে বোঝা যায় যে সুভদ্রাকে জেল থেকে মহাদেব নয়, বরং সমুদ্র ছাড়িয়েছেন। সমুদ্রের লোকেরা মন্দিরে থাকা সবার ওপর আক্রমণ করে। সমুদ্র পার্বতী আর তার মাকে চুল ধরে টানতে টানতে তার লোকেদেরকে বলে, তাদেরকে তুলে নিয়ে আয়। তারা পার্বতী আর সুভদ্রাকে ধরে নিয়েই যাচ্ছিল, তখনই মহাদেব সেখানে চলে আসেন। সে সেখানে সবাইকে অনেক মারতে শুরু করে। সমুদ্র অনেক পাওয়ারফুল ছিল, যার কারণে সে মহাদেবকে চ্যালেঞ্জ করে। আর তখনই শুরু হয় মহাদেব আর সমুদ্রের মধ্যে ফাইট। শেষে মহাদেব সমুদ্রকে ওয়ার্নিং দিয়ে বলে যে ভুলেও তাদেরকে ছোঁয়ার চেষ্টা করো না, না হলে ওপরওয়ালাও আমার রাগ কন্ট্রোল করতে পারবে না। শেষমেশ মহাদেব আর সুভদ্রা আর পার্বতীকে সমুদ্রের কাছ থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সুভদ্রা তাদের স্টোরি বলে। সুভদ্রা বলে, আমরা এখান থেকে 70 কিলোমিটার দূরের কুমসি গ্রামে থাকতাম। পার্বতীর বাবা ছোটবেলাতেই মারা গেছে। এরপর থেকে আমরা একে অপরের সঙ্গে বন্ধুর মতো করে থাকতাম। আমরা অনেক সুখে জীবন কাটাচ্ছিলাম। তখনই আমাদের জীবনে সমুদ্র আর গ্রহাণু আসে। গ্রহাণু মেয়েদেরকে মলেস্ট করত। সে তার ভাই সমুদ্রের কারণে অনেক দাপিয়ে বেড়াতো। একদিন আমরা যখন মন্দিরে পূজা করতে যাই, তখন গ্রহাণু সেখানে এসে আমাদেরকে তুলে নিয়ে যায় আর আমাদেরকে মলেস্ট করার চেষ্টা করে। কিন্তু পার্বতী তার প্রাইভেট পার্ট কেটে দিয়েছিল। এরপর আমরা পুলিশের কাছে গিয়ে সমুদ্রের কাছ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করি, কিন্তু পুলিশ জানায় যে সমুদ্র অনেক প্রভাবশালী, তাই সে কিছুই করতে পারবে না। এরপর ওই পুলিশ আমাদেরকে ওই গ্রাম থেকে অনেক দূরে ছেড়ে দিতে যায়। সিন এখান থেকেই চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি সুভদ্রা আর পার্বতী যখন স্টেশন থেকে বের হয়, তখন সমুদ্রের লোকেরা পুরো পুলিশ স্টেশন চারিদিক থেকে, তখন সেখানকার স্টেশন হাউস অফিসার তাদেরকে অনেক মারে। কিছুক্ষণ পর সমুদ্রের বাবা এসে অফিসারকে বলে, আমাকে এদের দুজনকে নিয়ে যেতে দাও। কিন্তু অফিসার তাদেরকে মানা করে দেয়। সমুদ্রের বাবা তখন তাকে বলে, আমি তাদেরকে জোর করে নিয়ে যাব। ওই অফিসার তখন রেগে গিয়ে তাকে বলে, নিজের ছেলেকে শাস্তি না দিয়ে এখনো তাদেরকেই মলেস্ট করতে এসেছো? সমুদ্রের বাবা বলে, তাদের সাথে কি করতে হবে সেটা আমি জানি, এখানকার আইন আমি নিজেই। এতে অফিসার রেগে গিয়ে বলে, এটা আমার আসার আগের কথা। সমুদ্রের বাবার লোকেরা পার্বতী আর সুভদ্রাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই অফিসার ওই লোকদেরকে অনেক মারে, যার ফলে সমুদ্রের বাবা নিজে এগিয়ে আসে, কিন্তু অফিসার তাকেও মারতে শুরু করে। এমন সময় সমুদ্রের বাবার এক লোক এসে তাকে জানায় যে গ্রহাণু হসপিটালে মারা গেছে। সমুদ্রের বাবা এতে রেগে গিয়ে পার্বতী আর সুভদ্রাকে মারতে যায়, আর তখন ওই অফিসার তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সিন প্রেজেন্টে আসে। সুভদ্রা মহাদেবকে বলে, পার্বতীর ভবিষ্যতের কথা ভেবে আমি সব দোষ নিজের উপর নিয়ে জেলে চলে যাই। যে শহরে রাক্ষস থাকে সেই শহরে আমরা 1 মিনিটও থাকতে পারবো না। সুভদ্রা পার্বতীকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মহাদেব বলে যে
আমি থাকতে আপনাদের কিছুই হবে না। এরপর আমরা সমুদ্রকে কমলাক্ষীর বাড়িতে দেখতে পাই। সমুদ্র কমলাক্ষীকে বলে, আপনার সাথে হওয়া অন্যায়ের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমাদেরকে দুঃখ দিয়ে সে খুব সুখে আছে। আজ মহাদেবের বিয়ে, সে আমাদের দুঃখ দিয়ে নিজের নতুন জীবন শুরু করছে। এই ব্যাপারটা আসলে সমুদ্র কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ওদিকে আবার কমলাক্ষী আজকে জলেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছিল। এই সব শোনার পর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন আটকে যায়। সমুদ্র কমলাক্ষীকে বলে, আমরা এরপর কি করব? মহাদেবকে আমাদের মারতেই হবে। কমলাক্ষী সমুদ্রকে বলে, আমার তার প্রতি কোনো অভিযোগ নেই। আমি জানি না আমার সংঘর্ষ কার সাথে। সে আমার ছেলেকে মারেনি, সে শুধু তার কর্তব্য পূরণ করেছে। তাই তুমি এসবের মধ্যে আমাকে আর টেনো না। আমি আমার ছেলে হারানোর শোকে আছি। এখন আমি প্রতিশোধ নেওয়ার মুডে নেই। কমলাক্ষী সমুদ্রকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। সমুদ্র এতে রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে মহাদেব আর পার্বতীর বিয়ে হয়ে যায়। এরপর তারা অনেক সুখে দিন কাটাতে শুরু করে। কিছুদিন পর মহাদেব যখন জেল থেকে বাইরে বেরোচ্ছিল, তখন সে নক্ষত্রকে বাইরে চুপচাপ করে বসে থাকতে দেখেন। মহাদেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি খাবার খাওয়ার সময় এখানে কি করছো? নক্ষত্র তাকে বলে, আমি আমার মাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সে খাচ্ছেই না। মহাদেব তখন নক্ষত্রকে নিয়ে তার মায়ের কাছে যায়। সেখানে গিয়ে মহাদেব দেখে নক্ষত্রের মা মারা গেছে। তাই সে নক্ষত্রকে তার বাড়িতে নিয়ে আসে। নক্ষত্র জানেই না যে তার মা মারা গেছে। সে তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকে, কিন্তু মহাদেব তাকে বলে, আজ থেকে আমি তোমার বাবা আর পার্বতী তোমার মা। কিন্তু নক্ষত্র সেটা মানতে চায় না। বেচারি তো খাবারও খাচ্ছিল না। মহাদেব আর পার্বতী অনেক চেষ্টা করেও তাকে খাবার খাওয়াতে পারে না। তখন সুভদ্রা সেখানে এসে নক্ষত্রকে সামলে নেয় আর তাকে খাবার খাইয়ে দেয়। ধীরে ধীরে নক্ষত্র মহাদেব আর পার্বতীকে নিজের ফ্যামিলি হিসেবে মেনে নেয়। এরপর একদিন শঙ্করের ছেলে আবার তাকে একটা ড্রাগের ব্যাগ দিয়ে সেটা তার বন্ধুকে দিয়ে দিতে বলে, আর কলেজের কথা বলে সেখান থেকে চলে যায়। সে আরও একটা ব্যাগ নিয়ে গিয়ে মহাদেবকে দিয়ে বলে, পরের স্টেশনে আমার এক বন্ধু আসবে, তাকে এই ব্যাগটা দিয়ে দেবেন। মহাদেবও তাতে রাজি হয়ে যায়। মহাদেব পরের স্টেশনে ওই ব্যাগ নিয়ে গেলে দুজন লোক তার কাছ থেকে ওই ব্যাগ নিতে আসে। কিন্তু ওই দুজন লোককে দেখে মহাদেবের একটু সন্দেহ হয় যে শঙ্করের ছেলে নিশ্চয়ই কোনো খারাপ কাজে জড়িয়েছেন। এজন্য সে ওই ব্যাগটা লোকগুলোকে দিতে রাজি হয় না। ওই ব্যাগ নিয়ে মহাদেবের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ব্যাগটা মাটিতে পড়ে যায় আর ব্যাগের ভেতর থেকে ড্রাগসের প্যাকেট বেরিয়ে আসে। এসব দেখে মহাদেব বুঝতে পেরে যায় যে শঙ্করের ছেলে তার আড়ালে ড্রাগ সাপ্লাইয়ের মতো খারাপ কাজে জড়িয়ে পড়েছে। এখানে মহাদেবের সঙ্গে ওই দুজন লোকের ফাইট হয়। মহাদেব তাদেরকে অনেক পেটায়। ওই দুইজন পালানোর জন্য তাদের আস্তানায় চলে যায়। মহাদেবও তাদের পেছন পেছন সেখানে গিয়ে তাদের সবাইকে ধরে এনে জেলে ঢুকিয়ে দেয়, আর ওই ড্রাগসের বিজনেসের ব্যাপারেও পুলিশকে জানিয়ে দেয়। এরপর সে শঙ্করের ছেলের কাছে গিয়ে তাকে একটা চড় মেরে বলে, ওরা কে? পড়াশোনার বদলে এসব কি করছিস? তোর এই কাজের ব্যাপারে তোর বাবা জানতে পারলে সে যে ট্রেন চালায়, সেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। ছেলেটা তার মুখের উপর তর্ক করে বলে, জানলে জানুক, এই ব্যাপারে আমি আর আমার বাবা কথা বলে নেব। আমাদের মাঝে কথা বলার কোনো অধিকার আপনার নেই, আর আমি জানি আমার বন্ধুদেরকে কিভাবে বের করতে হয়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শঙ্করের ছেলে সমুদ্রের কাছে গিয়ে বলে যে তার বন্ধুদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই সে যেন তাদেরকে ছাড়িয়ে দেয়। কিন্তু সমুদ্র বলে তুমি শুধু তোমার বন্ধুদেরকে নিয়ে ভাবছো, আর আমি আমার জব্দ হয়ে যাওয়ার ড্রাগসের ব্যাপারে ভাবছি। এখানে শঙ্করের ছেলে বুঝতে পারে যে সমুদ্র অনেক স্বার্থপর। সে শুধু নিজের প্রয়োজনেই তাদেরকে ব্যবহার করছে। এজন্য সে সমুদ্রের সঙ্গে আর কাজ করতে চায় না। সে তাকে বলে দেয় যে আমি আর আপনার সঙ্গে এসব কাজ করব না, আমি এখন থেকে পড়াশোনা করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। শঙ্করের ছেলে বাড়ি গিয়ে শঙ্করকে সব সত্যি কথা বলে দেয় আর তার কাছে ক্ষমাও চায়। শঙ্করও তখন তাকে ক্ষমা করে দিয়ে তাকে পড়াশোনায় মনোযোগ দিতে বলে। পরদিন শঙ্কর তার ডিউটিতে ছিল ঠিকই, কিন্তু ডিউটির মাঝেও সে তার ছেলের চিন্তাতেই মগ্ন ছিল। তার ছেলের এই ড্রাগসের বিজনেসে জড়ানো তার একদম ভালো লাগেনি, কিন্তু সে তাকে ক্ষমা করে দিয়েছে। শঙ্কর ট্রেন থেকে স্টেশনে নামলে জেলার তাকে জানায় যে তার একটা কল এসেছে। শঙ্কর তার কল অ্যাটেন্ড করলে জানতে পারে যে তার ছেলেকে কেউ মেরে ফেলেছে। শঙ্কর এই খবর শুনে মহাদেবকে নিয়ে দ্রুত পৌঁছে যায় মর্গে। কনফার্ম হওয়ার জন্য মর্গের ভেতর শঙ্কর প্রথম মহাদেবকে পাঠায়। সেখানে শঙ্করের ছেলের লাশ দেখে মহাদেব সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে শঙ্কর ভেতরে ছুটে আসে। সেখানে নিজের ছেলের লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। ছেলেটাই শঙ্করের একমাত্র অবলম্বন ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে শঙ্কর অনেক অসহায় হয়ে পড়ে। মহাদেব এতে আপসেট হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে পার্বতীর সঙ্গে কোনো কথা বলে না। সে একদম আগের মতোই অ্যাগ্রেসিভ বিহেভ করতে শুরু করে। কিন্তু পার্বতী তাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে আগের মতো লাগছে না? আমি এভাবে থাকতে পারবো না, আমার অনেক ভয় করছে। আমরা কি এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি না? এটা শুনে মহাদেব বলে, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। এরপর তোমার কথা মতো আমরা অনেক দূর চলে যাব। পার্বতী এতে খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে আমরা কাল থেকে নতুন জীবন শুরু করব। মহাদেব পার্বতীকে খুশি হতে দেখে বলে, আমি চাই তুমি সবসময় এভাবেই খুশি থাকো। পরদিন পার্বতী নন্দীকে কিছু বাজার আনতে পাঠায়।
পার্বতী আজ অনেক খুশি ছিল। সে মহাদেবকে বলে, তুমি আমার ফ্রেন্ডের বাড়ি থেকে আমার জন্য চুড়ি নিয়ে এসো। মহাদেব বুঝতে পারে না যে পার্বতী কেন তাকে চুড়ি নিয়ে আসতে বলল। মহাদেব এরপর চুড়ি নেওয়ার জন্য পার্বতীর ফ্রেন্ডের বাড়িতে চলে যায়, আর সে সাথে করে নক্ষত্রকেও নিয়ে যায়। মহাদেব পার্বতীর ফ্রেন্ডের কাছে গেলে পার্বতীর ফ্রেন্ড তাকে জানিয়ে দেয় যে পার্বতী এখন প্রেগনেন্ট। এটা শুনে মহাদেব অনেক খুশি হয় আর নক্ষত্রকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসে। সে নক্ষত্রকে বাইরে বসিয়ে যখনই ঘরের ভেতর যায় তার পরক্ষণে এবার মুখ ভার করে বাইরে বেরিয়ে আসে। তার চেহারার মধ্যে আবারও সেই পুরনো মহাদেবের এক্সপ্রেশনটা দেখা যায়। তখন নন্দী বাজার থেকে এসে ঘরে ঢোকে। সে ঘরে ঢুকেই চিৎকার করে মহাদেবের কাছে চলে আসে, কিন্তু মহাদেব তাকে চুপ করিয়ে দেয় আর নক্ষত্রকে তার হাতে দিয়ে সেখান থেকে নিয়ে যেতে বলে। মহাদেব যখনই ঘরের ভেতর ঢোকে তখনই আমরা দেখি পার্বতীকে কেউ মেরে ফেলেছে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে গেছে। পার্বতীর মাও তার পাশে মরে পড়ে আছে। পার্বতীর ঝুলন্ত লাশ দেখে মহাদেব কান্নায় ভেঙে পড়ে। মহাদেবের সাজানো সুখের সংসার এক নিমিষেই ধ্বংস হয়ে যায়। নিজের স্ত্রী আর অনাগত সন্তানকে হারিয়ে মহাদেব আবার আগের মতো হিংস্র জানোয়ারে পরিণত হয়। সেভাবে পার্বতীকে হয়তো সমুদ্র খুন করেছে। এজন্য সে প্রচণ্ড ক্রোধ নিয়ে সমুদ্রকে মারার জন্য তার আস্তানায় যায়। সেখানে সে সমুদ্রের ওপর সরাসরি ঝাঁপিয়ে পড়ে আর তাকে অনেক মারতে শুরু করে। এত মার খাওয়ার পর সমুদ্র মহাদেবকে বলে দেয় যে সে পার্বতীকে খুন করেনি। সমুদ্র এখানে পার্বতীর খুনের ব্যাপারে মহাদেবকে সব খুলে বলে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি সমুদ্র পার্বতী থেকে তার ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য তার বাড়িতে এসেছিল, কিন্তু তার বাড়িতে ঢোকার আগেই সেখানে কমলাক্ষী তার লোকজন নিয়ে আসে। কমলাক্ষী অনেক ফুল আর গিফট নিয়ে পার্বতীর বাড়িতে প্রবেশ করে। এটা দেখে সমুদ্র সেখানে লুকিয়ে পড়ে। কমলাক্ষী পার্বতীকে বলে, মহাদেব আমাদেরকে অনেক সাহায্য করেছে। শুনেছি তার স্ত্রী নাকি প্রেগনেন্ট, তাই আমি আশীর্বাদ দিতে এসেছি। সুভদ্রা বলে, আপনি এসেছেন এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু মহাদেব তো এখন এই ব্যাপারে কিছুই জানে না, তাহলে আপনি জানলেন কিভাবে? কমলাক্ষী বলে, এটা জরুরি নয় যে আমি কিভাবে জানলাম। এরপর সুভদ্রা কমলাক্ষীর জন্য কফি বানাতে যায়। কমলাক্ষী তখন পার্বতীকে আশীর্বাদ দিতে থাকে। এরই মাঝে সুভদ্রা কফি নিয়ে আসে। তখনই কমলাক্ষীর দুজন লোক সুভদ্রাকে চেপে ধরে। সুভদ্রা তখন পার্বতীর পেছনেই ছিল। সে কোনোভাবে তাদের থেকে নিজেকে ছাড়িয়ে পার্বতীকে ডাক দেয়। পার্বতী তখন দেখে যে দুজন লোক তার মায়ের গলায় ছুরি ধরে আছে। পার্বতী তার দিকে ছুটে যেতে চাইলে পেছন থেকে কমলাক্ষী তাকে টেনে ধরে আর সুভদ্রাকে মেরে ফেলার অর্ডার দেয়। পার্বতীর চোখের সামনে কমলাক্ষী তার মাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর কমলাক্ষী পার্বতীকেও মারতে শুরু করে। বেচারি মেয়েটা তার কাছে মিনতি করে বলে যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে প্লিজ ছেড়ে দিন। কিন্তু কমলাক্ষী তার গলা চেপে ধরে বলে, তুমি এখনো যে বাচ্চাকে জন্ম দাওনি তাকে নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে? তাহলে ২৬ বছর ধরে আমি যাকে বড় করেছি তাকে হারিয়ে আমার ঠিক কতটা কষ্ট হয়েছে। কমলাক্ষী মহাদেবের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পার্বতীকে মেরে ফেলে। কমলাক্ষী ঠিক সেভাবেই পার্বতীকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে যেভাবে মহাদেব জালেবিকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আর এই সমস্ত কিছু সমুদ্র জানালা দিয়ে দেখেছিল। সিন প্রেজেন্টে আসে। সব সত্যি শোনার পর মহাদেবের চোখ রাগে লাল হয়ে যায়, যার ফলে মহাদেব সমুদ্রকেও মেরে ফেলেন। পার্বতীর ভালোবাসাই একটা সময় মহাদেবকে জানোয়ার থেকে মানুষে পরিণত করেছিল। আর আজ পার্বতী খুন হওয়াতে মহাদেব আবারও সেই জানোয়ার হয়ে ওঠে। সে হাতে দা নিয়ে কমলাক্ষীকে মারার জন্য যায়। সে কমলাক্ষীর বাড়িতে গিয়ে একে একে তার লোকেদেরকে মারতে শুরু করে। কমলাক্ষী তার বাড়ির ভেতরে তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ার রিচুয়াল করছিল। মহাদেব তার লোকেদেরকে মেরে সেখানে গিয়ে বসে আর সেখানকার হাড়িতে থাকা ভাত পাগলের মতো খাওয়া শুরু করে আর সেই সাথে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। কমলাক্ষীর একজন লোক তাকে মারতে এলে মহাদেব তাকে কমলাক্ষীর সামনেই মেরে ফেলে। সেইখানেও কমলাক্ষীর লোকদেরকে মারতে থাকে। এক পর্যায়ে কমলাক্ষী এসে মহাদেবের মাথায় আঘাত করে, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। কমলাক্ষী মহাদেবকে মারতে মারতে বলে, ওই দিন আমি তোমাকে আমার ছেলেকে বাঁচাতে বলেছিলাম, তুমি আমাকে কথা দিয়েও আমার সঙ্গে প্রতারণা করেছ, তাই আমি এসব করেছি। যতটা কষ্ট আমি পেয়েছি ঠিক ততটাই কষ্ট আমি তোমাকেও দিতে চেয়েছিলাম। এই কারণেই আমি এতদিন পর্যন্ত আমার ছেলের অস্থি বিসর্জন দেইনি। এটা বলে কমলাক্ষী আবার মহাদেবের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন, যার ফলে সে একদম অচেতন হয়ে পড়ে। এরপর কমলাক্ষী জালেবির অস্থি বিসর্জন দিতে যেতে থাকে। তখন মহাদেবও তার পেছন পেছন কমলাক্ষীর লোকেদেরকে মারতে যেতে থাকে, কিন্তু কমলাক্ষী এসব দেখেও থামে না। সবাইকে মারার পর মহাদেব কমলাক্ষীর পেছন পেছন যেতে থাকে, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও কমলাক্ষীকে অ্যাটাক করে না। কমলাক্ষী জালেবির অস্থি বিসর্জন দিয়ে দেয়। মহাদেব সেখানে বসে অপেক্ষা করতে থাকে। অস্থি বিসর্জন দেওয়ার পর মহাদেব কমলাক্ষীকেও মেরে ফেলে, যার ফলে মহাদেবকেও ফাঁসির সাজা শোনানো হয়। আমরা দেখি জেলার মহাদেবকে বলে, যাও তোমার বাচ্চার সঙ্গে শেষবার কথা বলে আসো। মহাদেব জেলারকে বলে, আমি মরার জন্য প্রস্তুত, কিন্তু আমার অনুরোধ, আমি যে মারা গেছি এটা যেন নক্ষত্র কখনোই না জানতে পারে। আমি বাইরে গেছি, কখনো না কখনো ঠিক ফিরে আসব, এই আশাতেই তাকে বাঁচতে দিন। জেলার তখন ইমোশনাল হয়ে তার কথা মেনে নেয়।
বাইরে শঙ্কর নক্ষত্রের সঙ্গে বসেছিল। মহাদেব শেষবারের মতো নক্ষত্রকে দূর থেকে শঙ্করের সঙ্গে হ্যাপি দেখে ফাঁসির মঞ্চে চলে যায়। এরপর মহাদেবকে ফাঁসির জন্য প্রস্তুত করা হয়। মহাদেব মারা যাওয়ার আগে শেষবার তার জীবনের সমস্ত স্মৃতি মনে করেন। তারপর তার ফাঁসি কার্যকর করা হয়। মহাদেবকে ফাঁসিতে ঝোলানোর সাথে সাথে নক্ষত্র চিৎকার করে মহাদেবকে ডাক দেয়। শঙ্কর তখন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? নক্ষত্র বলে, আমার মনে হলো আঙ্কেল আমাকে ডাকলো। তখনই জেলার বাইরে বের হলে শঙ্কর তার কাছে ছুটে যায়। জেলার তাকে জানায় যে মহাদেবের ফাঁসি কার্যকর হয়ে গেছে। এটা শুনে শঙ্কর অনেক আপসেট হয়ে যায়। এরপর থেকে শঙ্কর নিজে নক্ষত্রের সমস্ত দায়িত্ব নেয়। তারপর দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। নক্ষত্র এখন বড় হয়ে গেছে। সে মহাদেবের মৃত্যুর ব্যাপারে এখন জানে। মহাদেবকে জেলখানাতেই একটা কবরস্থান দাফন করা হয়েছিল। নক্ষত্র মহাদেবের কবরের সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমার জন্যই আজ সুখে জীবন কাটাচ্ছি। আমার পুরো জীবন আমি তোমাকে সমর্পণ করেছি। কথাগুলো বলতে বলতে নক্ষত্র অনেক ইমোশনাল হয়ে যায়। আর এই গল্পটাও এখানেই শেষ হয়। সত্যি বলতে আজকের গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। শুধু এক কথায় বলতে পারি, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।